আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের চাঁদপুরের একটা ঐতিহ্যবাহী বলতে পারেন, চাঁদপুরের মানুষ এই ধরনের একটা খাবার খায় বা রান্না করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও এই ধরনের রেসিপি বা এই রেসিপিটা আমি আমার আরও আগেও মানে দেওয়া হয়েছে বা আমি করেছিলাম, তখন অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু নতুন নতুন অনেকে আসছেন আমার ভিডিওতে, তবে তাদের জন্য আবারও আমি একটু শেয়ার করলাম। আর এই খাবারটা আসলে সব সময় করা হয় না, যখন তখন তো অবশ্যই করা হয় না। তো তার জন্য আসলে এটা আমরা হয়তোবা সিজনালভাবেই এই জিনিসটা রান্না করে থাকি, কিন্তু আমি এখন একটু আনসিজনিং করে নিচ্ছি। তো আমি যে রেসিপিটা করতে যাচ্ছি আপনাদেরকে দেখালাম, ফ্রোজেন কাঁঠাল ছিল তো সেটা দেখালাম, তারপরে ফ্রোজেন বনাইটটা ছিল সেটা দেখালাম, আলু কেটেছি, ডাঁটা কেটেছি, তারপর হচ্ছে গিয়ে কলা ভাপিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, তারপর কুমড়ার শাক কাটা আছে, 3 প্রকারের সিমের বিচি আর 2 প্রকারের ডাল নিয়েছি। তো সব কিছু আমার ধোয়া পালা শেষ, কাটাকাটি শেষ। তো এখন আমি আলুটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। যেহেতু এখনকার আলুটা একটু নরম আর খেতে একটু কেমন জানি আমার কাছে পানসে পানসে লাগে, তার জন্য আসলে আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর লাগবে আমার একটা বড় পাতিল, তো তার জন্য আমি একটা বড় পাতিলও নিয়ে নিলাম। তা আবারও এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক চুলায় কিন্তু আমার ভাত হচ্ছে আর আরেক চুলায় আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানেই দেখতে পেলেন, এখানে ডাঁটা কাটা আছে, আর এই যে কুমড়া কেটে নিয়েছি বড় বড় টুকরো করে, তারপরে হচ্ছে কাঁচকলা ভাপিয়ে নিয়েছি, তারপরে কুমড়ার শাকটা ধুয়ে নিয়েছি, তারপরে এটা হচ্ছে গিয়ে বনাইটা, এটা আগের কোনো একটা ভিডিওতে শেয়ার করেছি। তো সব ধুয়ে নিয়ে এলাম, আর ডালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব। যেহেতু এটা আসলে একবেলায় তো খাওয়া যাবে, পরের বেলায় তো আর এটা খাওয়া যাবে না, তো সাথে অবশ্য সাপোর্ট হিসেবে আমি ডিম ভুনাটা রাখলাম। তো এই যে আমি বড় যে পাতিলটা নিয়ে নিয়েছিলাম, তাতে আমি বুটের ডাল আর হচ্ছে গিয়ে সিমের বিচিটা দিয়ে আমি লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা পাউডার সব কিছু দিয়ে দেবো, আদা রসুন পেস্টও দিয়ে দেব। অনেকটাই পানি দিয়ে দিয়েছি, আর এই পুরো পানিটাই লাগবে, আমি পরে কিন্তু আর কোনো পানি দেব না। যে পরিমাণ পানি দিয়েছিলাম আমার ওই পরিমাণ পানিতে কিন্তু হয়ে গিয়েছিল। তো আমার তো মনে হচ্ছে সবাই বুঝে ফেলেছে যে কী রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। তো আমি আসলে যেহেতু আপনাদেরকে ফ্রোজেন কাঁঠাল দেখিয়েছি, তার মানে আমি কাঁঠাল নিরামিষ রান্না করব। তো আমি এক চুলায় যে ডালটা, বুটের ডাল আর হচ্ছে গিয়ে সিমের বিচিটা সেদ্ধ বসিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে। একদম গরু মাংস রান্না করতে যা যা মশলা লাগে ঠিক সেই মশলা দিয়ে কিন্তু আমি মানে সেদ্ধ বসিয়ে দিলাম। আর আরেক চুলায় কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো এই জিনিসটা বা এই রেসিপিটা করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা টাইম লেগে যায়। আর অবশ্য আমি একা হাতেই করেছি, তো একা হাতে করার ওই যে একটা মানে আত্মতৃপ্তি থাকে, কিন্তু খুব কষ্ট হয়ে যায়, এতটা পরিশ্রম কি যে বলবো। তখন না মানে মাঝে মাঝে মেজাজটা একদম খিটখিটে হয়ে যায়, যে কিছু একটা কাজ করতে গেলে যখন দেখি যে একটা সময়ের মধ্যে হচ্ছে না, ক্লান্ত লাগে, তখন মেজাজ খুব খিটখিটে মাঝে মাঝে হয়ে যায়। যেমন আজই সন্ধ্যায় নাস্তা বানাতে গিয়ে যে কেমন মেজাজ গরম হয়েছে কি আর বলবো। কিন্তু পরক্ষণে না আবার তো সেটা আবার ভুলেও যায়, যখন দেখি যে সবার মুখে হাসি, সবাই আত্মতৃপ্তি নিয়ে খাবারগুলো খেয়ে নিয়েছে, তখন না সব কিছু ভুলে যায়। তাই এটাই হচ্ছে গিয়ে আমার মনে হয় যারা মা হয়েছে, মায়েরা মনে হয় এমনই হয়। হয়তোবা আমার মাও, হয়তোবা কেন আমার মাকেও দেখেছি এমনটাই করতে। এখন আমিও সেই পর্যায়ে চলে আসছি, তো আমিও চেষ্টা করতেছি সেটা করতে, কিন্তু আমি আসলে তো মাত্র 2টা বাচ্চা বলতেছি। আর আমার মা কিন্তু আমাদের 7 ভাই বোনকে লালন পালন করেছে। তারপরে যৌথ পরিবারের বউ ছিল, বড় বউ ছিল, ফ্যামিলির শ্বশুর শাশুড়ি ননদ দেবর সব কিছু ছিল। তো তাদের আসলে আর অল্প বয়সেও কিন্তু বিয়ে হয়েছিল, আমার সেই তুলনায় তো একটু বড় হয়েই আমার বিয়ে হয়েছে। তারপর মাত্র 2টা বাচ্চা, শ্বশুর শাশুড়িও এখন নেই, পারিবারিক কোনো ঝামেলাও তেমন একটা নেই। তারপরও ওকে মাঝে মাঝে ক্লান্তি এসে যায়, আর তখনই মনে হয় নিজেকে একটু সময় দেওয়া উচিত। আমি মনে হয় নিজেকে কোনো সময়ই দিচ্ছি না, আমার খোঁজ কেউ নিচ্ছে না। আসলে ওই যে মন শরীর দুইটা যখন একসাথে খারাপ হয়ে যায় তখন যা হয় আর কি।
তো আমি কথা বলতে বলতে দেখতে পেলেন আমি লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। তারপরে ওই চুলায় কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। আমি টমেটো দিয়ে একটু হালকা ঝোল রেখে আমি ভুনাটা করে নেব। আর রসুন পেস্ট যা লাগে মশলা তা দিয়ে করে নেব। আর এই চুলায় তো বড় পাতিলে আমার সিমের বিচি আর বুটের ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে। তো সেটা কিন্তু মানে উতলে উঠেছে। এবার আমি এক এক করে সব ধরনের সবজিগুলো কিন্তু দিয়ে দেব। তো আর একটু সেদ্ধ হোক, আর একটু একদম সেদ্ধ করা যাবে না, মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয় না, মানে মোটামুটি একটু উপর সাইডটা ভাজা হয়ে গিয়েছে। তো আলুটা যেহেতু একটু দেরিতে সেদ্ধ হয় তার জন্য আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আর আলুগুলো দেখতে পেলেন খুব বড় বড় করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো আলুগুলো একটু মোটামুটি সেদ্ধ হয়ে মানে উতলে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি ডাটাগুলো কিন্তু সেদ্ধ হতে একটু মোটামুটি সময় লাগে। আর আমার অন্যান্য যে কাঁঠালটা যদি মানে নতুন হতো বা একদম ফ্রোজেন না হতো আর কি, একদম সতেজ বা তাজা হতো, তাহলে কিন্তু আমি ডাল সেদ্ধ সাথে সাথে দিয়ে দিতাম। যেহেতু আমার ফ্রোজেন কাঁঠাল, তার জন্য কিন্তু আমি কাঁঠালগুলো পরে দেব। তো সেটা দেখতেই পাবেন। আর ওই যে আমার ডিম ভুনা কিন্তু হয়ে গিয়েছে, সেটা আমি বেড়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে গোসলের পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু এক এক করে সবাই আবার গরম পানি লাগবে, গোসল করবে। তো এই তো আমার ডাটা আর আলুটা তো দিলাম। কতক্ষণ জাল করার পরে আমি অন্য সবজিগুলো কিন্তু দিয়ে দেব। তো আসলে ধাপে ধাপে সবজিগুলো দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর কোনটা অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। তো আমি যে ফ্রোজেন করা আমার বনাইটটা ছিল আর কি, এটা আমাদের এলাকা বনাইটটা বলে, তো সে বনাইটাটা দিয়ে দিলাম। সেটা কিন্তু গলবে না, সেটা আস্তেই থাকবে যদিও ফ্রোজেন। তারপরে যে ভাপে রাখা কলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আর একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নেই। রান্না করার পর আমি দিয়ে দেবো সেই ফ্রোজেন কাঁঠালটা। তো এই যে দেখতে পেলেন কাঁঠালগুলো। আর ফ্রোজেন জিনিস কিন্তু গলে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, তার জন্য আসলে একটু লেটেই দিলাম আমি কাঁঠালটা। এবার ঢাকনা দিয়ে উতলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো কে কে খেয়েছেন এভাবে এই রান্নাটা? তো এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আমাদের চাঁদপুরের মানুষ তো আমরা খাই, তবে হয়তো বা এক একজনের রান্নার স্টাইলটা একটু এক এক রকম। তো আমার মাকে যেভাবে দেখেছি রান্না করতে, আমিও ঠিক সেমভাবেই রান্না করি। তো আমি কিন্তু আগে কখনো আসলে রান্না করি নাই, এই 2-3 বছর একটু নিজে চেষ্টা করি আর কি নিজে রান্না করতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুমড়া। তো কুমড়াগুলো কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ার শাক। তবে এর মধ্যে থানকুনি পাতা দেওয়া যেতে পারে, বা থানকুনি পাতা দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার কাছে তো থানকুনি পাতা নেই, তার জন্য আসলে দেওয়া হলো না। তো আমার কাছে যে কুমড়ার শাকটা ছিল সেটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো কারণ এই দেখা যাচ্ছে অনেকটাই কুমড়ার শাক, কিন্তু যে পরিমাণ সবজি তাতে কিন্তু মিশে যাবে। আর আমি কিন্তু আরও একটা ডাল দিতে এখনও দেরি করতেছি, বাট দিচ্ছি না আর কি। সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু ওই ডালটা দিয়ে দেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত রসুন। এই রসুনটা আমার মেয়ের খুব পছন্দ, আমার আব্বার খুব পছন্দ। আমার দাদিও কিন্তু দেশি রসুনটা দিতেন। তো এখন তার দেশি রসুনটা আসলে তেমন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমার বাসায় যেহেতু ইন্ডিয়ান যে ছোট ছোট রসুনটা থাকে সেটা আছে, তার জন্য সেই রসুনটাই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি। তো এই আস্ত রসুনগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, এটা যে কোনো মাংস দিয়েও কিন্তু রান্না করা যায়। তো যে বললাম আমার মেয়েরও খুব পছন্দ। আমার মেয়ে তো বারবার বলতেছিল, তুমি যখন কাঁঠাল নিরামিষ রান্না করেছি শুনেছে, তখনই বলতেছিল আস্ত রসুন দিছো, তারপরে নইলে খাবো না, আর যদি দিয়ে থাকো তাহলে খাবো, আর যদি না দাও তাহলে খাবো না। তো পরে বললাম যে হ্যাঁ দিয়েছি, তখন কিন্তু সে খেয়ে নিয়েছে। তো এই পর্যায়ে দেখতে পেলেন আমি কিন্তু মুগ ডালটা দিয়ে দিয়েছি। তো তারপর অন্য চুলায় কিন্তু আমি সেটা শিফট করে নিয়েছি। এবার আমি ফোড়নটা করে নেব। আর এই ফোড়নটা হতে হতে যতটুকু সেদ্ধ হওয়ার ততটুকু কিন্তু হয়ে যাবে সবজিগুলো। তো এই যে দেখতে পেলেন আমি কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁঠাল নিরামিষের সাথে। আর এই যে অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 1/2 কিলো হবে পেঁয়াজ। আর তেল দিয়েছি কিন্তু প্রায় 1 লিটার। তো এই তরকারিতে বা এই রেসিপিতে বা এই রান্নাতে কিন্তু প্রচুর তেল লাগে, এটাতে একদমই কিপটামি করা যাবে না। অন্তত আপনাদের কোরবানির মাংসটা যেদিন রান্না করেন সেই দিনও মনে হয় না এত মশলাপাতি খরচ হবে এই রান্নাটা করতে আসলে যতটা খরচ হয়। আর এটার মধ্যে কিপটামি করলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো হবে না, কেউ আপনার প্রশংসা করবে না খেয়ে। তো তার জন্য মুক্ত হস্তে এটার মধ্যে সব ধরনের কিছু জিনিসপত্র ঢেলে দিতে হবে, তবে একদমই
অতিরিক্ত দেওয়া যাবে না, যে পরিমাণ দেওয়ার কথা ঠিক সেই পরিমাণ দিতে হবে। তা আমি এখানে যে পেঁয়াজটাকে একটু মোটামুটি মানে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে জিরা ধনিয়ার গুঁড়াও দিলাম, আদা রসুন পেস্ট তার আগেই দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি গরম মশলা পাউডারটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। যখন দেখব যে পুরা ঘর মৌ মৌ করতেছে গ্রানে, তখনই এটা আমি ফোড়নটা ঢেলে দেব এই যে আমার যেই সবজিটা রান্না করছি তার সাথে। আর কালারটা দেখবেন এত সুন্দর একটা কালার এসছে, কি আর বলবো। এটা দেখলে যে জীবনে না খেয়েছে সেও খাবে, আর যার একদম পছন্দ নাই খাবারটা সেও কিন্তু খেয়ে নেবে। এই দেখেন এক পাতিল রান্না করেছি। তারপরে কিন্তু আমাদের বাসায় কিন্তু পরিমাণে অনেকটাই কম থেকে গিয়েছে, কারণ এগুলো আসলে নিজে একা একা খাওয়ার মতো জিনিস না, এগুলো বিলিয়ে টিলে খেলেই বেশি ভালো হয়। তো আমি কিন্তু এই যে বাটিতে বেড়ে নিয়েছিলাম, তারপরে আশেপাশে কাউকে একটু দিয়েছি, আমার বাবার বাড়িতে একটু পাঠিয়েছি। আর এই যে 2টা কড়াই, এই 2 কড়াই কেবল বাসায় রেখেছিলাম। আর খান সাহেব কিন্তু এই যে হালিমের মতো করে খাচ্ছে, উনি কিন্তু এভাবেই খান, উনি কিন্তু ভাত আর খান নাই। উনি তো খেতে খেতে আমাকে 100-এ 100 মার্কে দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে সত্যি কি ভালো হয়েছে, যদি ভালো না হয় তাহলে কাউকে দেবো না, নাহলে তো বদনাম বলবে। বললো যে না, যে খাবে সে তোমাকে 100-এ 100 দিতে বাধ্য হবে। তো এই রান্নাটা আপনারাও এইভাবে করতে চেষ্টা করবেন, দেখবেন খুব মজা হবে, যে না খেয়েছে সেও খাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।